নমস্কার দর্শক বন্ধু। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সেই ফেব্রুয়ারি 2022 থেকে শুরু হয়ে আজকে প্রায় 4 বছর হতে চললো। এবার রাশিয়া ইউক্রেন নাম হলেও অ্যাকচুয়ালি ইউক্রেন ইজ ব্যাকড বাই ইউরোপ অ্যান্ড ইউএস। তো যেহেতু ইউএস, ইউরোপ, রাশিয়া একটা গ্লোবের একটা হিউজ জায়গা বা অনেক দেশ এর মধ্যে ইনভলভ, তাই আমাদের ইন্ডিয়ানদের ডেলি লাইফসে এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও কিন্তু এর ইম্প্যাক্ট রয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় জেনে নেব কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, কেন এই যুদ্ধ এতদিন কন্টিনিউ হচ্ছে এবং 2026-এ যদি যুদ্ধ শেষ হয় বা যদি যুদ্ধ শেষ না হয় কার কোনটা প্রবাবিলিটি, এবং যাই হোক না কেন তার সঙ্গে আপনার লাইফের অয়েল প্রাইসের ওপর এবং শেয়ার মার্কেটের কি ইম্প্যাক্ট, সমস্ত কিছু খুব সহজ ভাষায় জানবো। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের জন্য অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। প্রথমেই খুব সংক্ষেপে জেনে নেব কেন এই যুদ্ধ শুরু হয়েছিল এবং কেন এতদিন ধরে চললো। দেখুন, ইউক্রেন দেশটা হলো রাশিয়ার সঙ্গে অনেকটাই সিমিলার। ইউক্রেনে প্রচুর রাশিয়ান ভাষী মানুষ থাকে, তাদের কালচার সিমিলার এবং রাশিয়ান ভাষা মোটামুটি ইউক্রেনে সবাই বোঝে এবং ইউক্রেন রাশিয়ার একটা নেবার। তো সেই ইউক্রেন চেয়েছিল ন্যাটোতে পার্টিসিপেট করতে। ন্যাটোতে পার্টিসিপেট করার খুব সহজ বাংলায় মানে হচ্ছে ইউক্রেন ইউএস এবং ইউরোপ যে মিলিটারি অ্যালায়েন্স তাদের সঙ্গে পার্ট হতে চেয়েছিল। তো এইটা রাশিয়ার জন্য অনেক বড় রিস্ক। খুব সহজে আমি যদি একটা এক্সাম্পল দিই সেটা এই রকম, যে যেমন দেখুন, ইন্ডিয়ার নেবার হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গেও কালচারাল সিমিলারিটি, ভাষার সিমিলারিটি কিন্তু অনেকটা রয়েছে। তো কালকে যদি বাংলাদেশ বলে যে আমরা চাইনিজ মিলিটারি বা পাকিস্তানি মিলিটারির সঙ্গে অ্যালায়েন্স করে বাংলাদেশ থেকে যদি অ্যান্টি ইন্ডিয়া স্লোগান কন্টিনিউয়াস দিতে থাকে, তো সেটা খুব ন্যাচারালি ইন্ডিয়ার জন্য একটা বড় সিকিউরিটি থ্রেট। এখানে বিষয় হলো, ইন্ডিয়া যেহেতু গণতান্ত্রিক দেশ, যে কোনো ডিসিশন নিতে গেলে সমস্ত পার্টি, অপোজিশন সকলের মতামত নিয়ে চলতে হয়। তো তাই ইন্ডিয়া বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ইনস্ট্যান্টলি কিন্তু বাংলাদেশের উপর একটা ফুল ফ্লেজ অ্যাটাক করে দিতে পারে না যখন তখন। কিন্তু রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া হচ্ছে অটোক্রেটিক দেশ, রাশিয়া পুতিন যেটাই চাইবে সেটাই হবে, প্রেসিডেন্টের কোনো অপোজিশন নেই। তো রাশিয়া যখন এটা বুঝতে পেরেছিল যে ইউক্রেন কন্টিনিউয়াসলি অ্যান্টি রাশিয়া স্লোগান দিচ্ছে, ইউক্রেন কন্টিনিউয়াসলি ইউএস বা ইউরোপ এদের মিলিটারির সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে, তো তখন রাশিয়া নিজেদের থ্রেটের জন্য ইউক্রেনকে অ্যাটাক করেছিল। রাশিয়ার কি পারপাস ছিল? রাশিয়ার পারপাস ছিল যে ইউক্রেনের যে প্রেজেন্ট প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে পাল্টে এমন একজনকে বসানো যে হচ্ছে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বা রাশিয়ার সঙ্গে ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখতে পারে, যাতে করে যে এই রাশিয়া ইউক্রেনের নেভারহেড যে সব থেকে বড় থ্রেট সেটা যাতে চলে যায়। ইনিশিয়ালি রাশিয়া ভেবেছিল যে কয়েক মাসের মধ্যে হয়তো তাদের মিশন কমপ্লিট করবে, কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছিল যে ইউএস তাদের স্পাইয়ের থ্রু অনেক আগেই রাশিয়ার প্ল্যানটা জানতে পেরেছিল। তো তাই যখনই রাশিয়া ইউক্রেনে ঢোকে, সঙ্গে সঙ্গে ইউএস এবং ইউরোপ ইউক্রেনকে ব্যাক করে, ইউক্রেনে প্রচুর সাপ্লাই দিয়ে, প্রচুর ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে কিন্তু একটা রেজিস্ট্যান্স খাড়া করে এবং সেই রেজিস্ট্যান্স খাড়া করার ফলে রাশিয়া যেটা ভেবেছিল 3 মাসের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টকে পাল্টে দেবে, সেই রাশিয়া কিন্তু সেখানে প্ল্যানে ফেল হয়। তারপর অবভিয়াসলি রাশিয়া অ্যাটাক চালাতে থাকে এবং ইউএস এবং ইউরোপ তারাও কিন্তু ইউক্রেনে অস্ত্রশস্ত্র এবং সমস্ত কিছু সাপ্লাই দিয়ে রাশিয়াকে কাউন্টার করতে থাকে। ইউএস এবং ইউরোপ 2022 সালে ভেবেছিল যে রাশিয়াকে পুরো গ্লোবালি আইসোলেট করে দেবে, প্রচুর স্যাংশনস লাগিয়েছিল। স্যাংশন মানে কি? ইকোনমিক স্যাংশন। সেটা হলো রাশিয়া ইউরোপ এবং ইউএস কে কোনো জিনিস বিক্রি করতে পারবে না, তাদের থেকে কোনো কিছু কিনতে পারবে না। রাশিয়ার যত টাকা ইউরোপিয়ান ব্যাংকগুলোতে ছিল, কারণ রাশিয়া ইউরোপকে প্রচুর তেল বিক্রি করতো, যেহেতু রাশিয়া এবং ইউরোপ পাশাপাশি দেশ, তাই তো রাশিয়ার সমস্ত টাকা, সমস্ত অ্যাসেট কিন্তু ইউরোপ ফ্রিজ করে দেয়, পুরো পৃথিবী থেকে রাশিয়াকে পুরো একটা আইসোলেট করে দেওয়া হয়। তো এইটা করে ইউএস এবং ইউরোপেরা ভেবেছিল যে 1-2 বছরের মধ্যে রাশিয়া হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে পড়বে এবং অটোমেটিক্যালি আর যুদ্ধ কন্টিনিউ না করে সারেন্ডার করে হয়তো ইউক্রেন থেকে বেরিয়ে যাবে। বাট রেজাল্ট হলো ঠিক অন্যরকম। যদিও রাশিয়া গ্লোবালি আইসোলেটেড হয়ে গেল, কোনো গ্লোবাল কোম্পানি রাশিয়াতে আর বিজনেস করতে পারলো না, খুব সিম্পলি রাশিয়া যেটা করলো, রাশিয়ার যে হিউজ অয়েল রিজার্ভ, সেই অয়েলটা চায়না অ্যান্ড ইন্ডিয়াকে বিক্রি করতে থাকলো। সেই চায়না অ্যান্ড ইন্ডিয়াকে অয়েল বিক্রি করে, তেল বিক্রি করে যে পয়সা আসতে থাকলো, সেই পয়সায় এনাফ হয়ে গেল রাশিয়ান ইকোনমিকে চলার জন্য, নিজেদের দেশের মানুষকে ফ্রি করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধ কন্টিনিউ করার জন্য। তো তাহলে লাস্ট 4 বছর ধরে যুদ্ধ চলছে একটাই কারণে, কারণ রাশিয়া তেল চায়না অ্যান্ড ইন্ডিয়াকে বিক্রি করে টাকা পেতে থাকলো এবং ইউক্রেনকে ইউএস এবং ইউরোপ কন্টিনিউয়াস সাপোর্ট করে টাকা দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধটা চালাতে থাকলো। তো এবার ইউএস এটাও চেষ্টা করেছিল যে ইন্ডিয়া অ্যান্ড চায়না যে রাশিয়ান অয়েল কিনছে সেটার থেকে
ব্লক করে দেওয়া। আমরা জানি সবাই যে ইউএস ইন্ডিয়ার ওপর রিসেন্টলি আগস্ট থেকে 50% ট্যারিফ লাগিয়েছে, এইটা বলে যেহেতু ইন্ডিয়া রাশিয়ান অয়েল পারচেস করে। তো সেই ট্যারিফ লাগানোর পরেও কয়েক মাস হয়ে গেল, ইন্ডিয়া রাশিয়ান অয়েল কেনা কমিয়েছে তো ঠিকই, কিন্তু একেবারে স্টপ করেনি। মানে 50% ট্যারিফ নিয়েও ইন্ডিয়ার কিন্তু খুব একটা ইস্যু হলো না। চায়নাকে ইউএস কন্ট্রোল করতে পারলো না, কারণ ইউএস চায়নার ওপর যে সমস্ত ট্যারিফ লাগালো, চায়না তার ওপর কাউন্টার মেজার লাগিয়ে ইউএস ইকোনমি অনেক ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাইকেই থ্রেটে পৌঁছে দিল। তো তাই ইউএস চায়নাকে এমন কিছু করতে পারলো না। তাই আজকের দিনে মানে ডিসেম্বর 25-এ দাঁড়িয়ে সব সিচুয়েশনটা এইরকম যে ইউএস চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে বন্ধ করতে, কারণ ইউএস বুঝে গেছে স্যাংশন লাগিয়ে ট্যারিফ লাগিয়ে কিন্তু এই যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না। এবং ইউএস যত দিন যাচ্ছে ভাবছে যে তারা মানে ফালতু এই ইউক্রেনের পেছনে টাকা ওয়েস্ট করছে। একটা যে হিউজ টাকা ইউক্রেনকে দিচ্ছে, সেটা আমেরিকার মনে হতে থাকলো যে টাকাটা কিন্তু ওয়েস্টে যাচ্ছে। তো তাই আজ ইউএস বা ডোনাল্ড ট্রাম্প চায় এই যুদ্ধ বন্ধ হোক। কারেন্টলি রাশিয়াও চাইছে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু রাশিয়ার কোর ডিমান্ডগুলো যেন মিট হোক, যে যেমন ইউক্রেন ইউএস ইউরোপের বেশি ঘেঁষা বা তাদের সেনাবাহিনী যেন এখানে না থাকতে পারে, সেই কন্ডিশনগুলো মিট হয়ে যুদ্ধটা বন্ধ হোক। ইউক্রেন আর ইউরোপও চাইছে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু তাদের কন্ডিশন যেহেতু রাশিয়ার থেকে ডিফারেন্ট এবং কমপ্লেক্স, তো তার জন্য যুদ্ধটা এখনো বন্ধ হয়ে উঠছে না। মনে রাখবেন 2026 সালে যদি যুদ্ধ বন্ধ হয়ে পিস ডিল সাইন হয়, তো তাহলে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের জন্য একটা অনেক বড় বুস্ট হবে, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হলে ইন্ডিয়ার সঙ্গে ইউএস কিন্তু ট্রেড ডিল ইজিলি সাইন হয়ে যাবে। অপোজিটলি যদি যুদ্ধটা কন্টিনিউ হয়, তো তাহলে ইন্ডিয়ার কিছু কিছু প্রবলেম, আবার ইন্ডিয়ার কিছু কিছু সেগমেন্টে বেনিফিটও আছে। আবার আমরা চলে আসি সেই $1,000,000 কোশ্চেনে, সেটা হলো 2026-এ রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট বন্ধ হতে পারে কি পারে না, পিস ডিল সাইন হতে পারে কি পারে না, এবং এটা জানার জন্য এবং তার ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটে কেমন কেমন ভাবে পড়তে পারে সেগুলো জানার জন্য প্রত্যেকটা দেশের কি মোটিভেশন, প্রত্যেকটা দেশ কিভাবে এফেক্টেড হচ্ছে, সেটা সবার আগে জানা দরকার। যেমন আমরা বলেছিলাম, শুরু করি যে সব থেকে বড় ইকোনমি এবং মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইউএস কে নিয়ে। তো ইউএস এতদিনে 4 বছরে বুঝে গেছে, মেনলি ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস ক্লিয়ার করে বলে থাকে যে আমেরিকা যে যত টাকা ইনভেস্ট করছে ইউক্রেনের যুদ্ধে, সেটা কমপ্লিট ওয়েস্ট যাচ্ছে। আমেরিকা বারবার এটাও প্রপোজ করছে যে যদি আলটিমেটলি পিস ডিল সাইন না হয়, তাহলে আমেরিকা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বন্ধ করে দেবে এই যুদ্ধেতে। আমেরিকা সাপোর্ট বন্ধ করে দিলে খালি ইউরোপের সাপোর্টে ইউক্রেনকে যুদ্ধ করতে হবে। কেন এটা বলছে? কারণ আমেরিকা বুঝতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে তাদের সব থেকে বড় থ্রেট কিন্তু রাশিয়া নয়, তাদের সব থেকে বড় থ্রেট হলো চায়না। আমেরিকা যদি এই যুদ্ধের পেছনে কন্টিনিউয়াস খরচা করে যায়, তো তাহলে তাদের নিজেদের ফাইন্যান্সিয়াল, নিজেদের ডিফেন্স বাজেটকে উইক করে দিচ্ছে। কালকে চায়না যদি সাউথ জাপান সিতে তাইওয়ানের ওপর বা এই ফিলিপিন্স বা এই সব কান্ট্রির ওপর কোনো অ্যাগ্রেশন দেখায়, ইউএস এর কিন্তু অত টাকা নাও থাকতে পারে চায়নাকে কাউন্টার করার জন্য। তাই ইউএস এখন যেন তেন প্রকারণে চাইছে যে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট থেকে নিজেদেরকে সরিয়ে নিতে, তাদের নিজেদের খরচা বা নিজেদের ইনভেস্টমেন্ট সেখানে বন্ধ করতে চাইছে। তো তাই ডোনাল্ড ট্রাম্প খুবই ইন্টারেস্টেড এই রাশিয়া অ্যান্ড ইউক্রেনের পিস ডিল সাইন করানোর জন্য। বোথ পার্টির কাছে তারা নানান রকম প্রপোজাল নিয়ে যাচ্ছে। তার মানে ইউএস ডেসপারেশন হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন টু এন্ড দ্য কনফ্লিক্ট ইন 2026। বাকি দেশদের পজিশন কি? রাশিয়াও কিন্তু তারা বলছে যে তারাও কনফ্লিক্টটা এন্ড করতে চায় উইথ প্রপার ডায়ালগ অ্যান্ড প্রপার সলিউশন। রাশিয়া প্রথম থেকেই তাদের নিজেদের পজিশনে স্ট্রিক্ট। তারা এইটা বলছে যে যুদ্ধটা কেন শুরু হয়েছিল। যুদ্ধটা শুরু হয়েছিল কারণ ইউক্রেন অ্যান্টি রাশিয়া স্লোগান দিচ্ছিল এবং ইউক্রেন চাইছিল যে ইউএস এবং ইউরোপ মিলিটারির সঙ্গে অ্যালায়েন্স তৈরি করতে। তো রাশিয়া বলছে যে যদি ইউক্রেন সেই প্রপোজাল ড্রপ করে দেয়, ইউক্রেন যদি গ্যারান্টি দেয় যে তারা ইউরোপ এবং আমেরিকার মিলিটারি অ্যালায়েন্সে আর কোনোদিন যাবে না, তারা অ্যান্টি রাশিয়ান অ্যাক্টিভিটিস বন্ধ করবে এবং রাশিয়া যতটা ল্যান্ড মানে ইউক্রেনের অকুপাই করেছে সেই জায়গা যদি ইউক্রেন ছেড়ে দেয়, তো তাহলেই রাশিয়া কিন্তু যুদ্ধ বন্ধ করে দেবে। এবার ইউক্রেন কি বলছে? ইউক্রেন এতদিনে বুঝে গেছে যে আমেরিকা অ্যান্ড ইউরোপ যে মিলিটারি অ্যালায়েন্সের কথা বা ন্যাটো জয়নিং এর কথা যে ইউক্রেন বলে আসছিল, যে সেইটা এখন আর ফিজিবল নয়। তো তাই ইউক্রেন আপাতত ওটাতে রেডি হয়ে গেছে যে আমরা আর ন্যাটো অ্যালায়েন্সে মানে ইউএস ইউরোপের মিলিটারি অ্যালায়েন্সের পার্ট আমরা হব না, এইটা রাজি হয়েছে। কিন্তু ইউক্রেন ডিমান্ড করছে যে স্ট্রং সিকিউরিটি গ্যারান্টি, মানে ইনডিরেক্টলি ইউক্রেন চাইছে যে আমেরিকা বা ইউরোপের সেনাবাহিনী বা আর্মড ফোর্স ইউক্রেনে থাকুক, যাতে করে ইন ফিউচার রাশিয়া তাদের অ্যাটাক করতে ভয় পায়। এবং এখানেই রাশিয়ার বড় প্রবলেম। অ্যান্ড অবভিয়াসলি ইউক্রেন চাইছে না যে তাদের কোনো ল্যান্ড রাশিয়াকে দিয়ে দিতে। ইউক্রেন চাইছে তা আগের যেরকম ছিল সেই জায়গাতে ফিরে যেতে। কিন্তু ইউক্রেন এটাও জানে যে উইদাউট ইউএস অ্যান্ড ইউরোপ সাপোর্ট ইউক্রেনের পক্ষে যুদ্ধ কন্টিনিউ করা পসিবল নয়।
তাই ইউক্রেনও নানান রকম ডিপ্লোম্যাটিক ওয়ে নিচ্ছে, ডিপ্লোম্যাটিক ভাবে নানান দেশকে অ্যাপ্রোচ করছে যে যাতে তারা মোটামুটি একটা কমফোর্টেবল পজিশনে যায়। মনে রাখবেন ইউএস এবং ইউরোপ যদি সাপোর্ট সরিয়ে নেয় তো তাহলে কিন্তু ইউক্রেন একদিনে কোল্যাপস করে যাবে, সেখানে থেকে যুদ্ধ কন্টিনিউ হওয়ার কিন্তু কোনো প্রশ্ন আসে না। থার্ড যে পার্টি রয়েছে ইউরোপ, তারাই হয়ে গেছে এখন মেন ব্লকেজ যে যুদ্ধটা বন্ধ করার জন্য। ইউরোপিয়ান কান্ট্রি মানে যেমন ইউরোপিয়ান যে মেজর কান্ট্রি যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এই ইউরোপিয়ান যে মেজর কান্ট্রি এরা একটা ভালো জিনিস জানে যে আজকে যদি ইউক্রেন কোল্যাপস করে যায়, মানে রাশিয়ান আর্মি যদি ইউক্রেন অব্দি চলে আসে, তো তাহলে কালকে রাশিয়া ইউরোপের আরো কিছু দেশে কিন্তু স্প্রেড করতে পারে। এইখানে সব থেকে বড় ভয় ইউরোপ পাচ্ছে এবং প্লাস ইউরোপের কাছে এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারা তাদের জায়গা ডিফেন্ড করতে পারছে না। এই কারণে ইউরোপ খুবই কনসার্ন এবং ইউরোপ চাইছে না যে ইউক্রেনের একটা কমপ্লিট লস বা ইউক্রেনের কমপ্লিট সারেন্ডার ইউরোপ চাইছে না। মনে রাখবেন এই যুদ্ধের ফলে সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি ক্ষতি যাদের হয়েছিল সেটা হয়েছে ইউরোপ। প্রচুর ইউরোপে ফ্যাক্টরি, মানে জার্মানিতে আপনারা যারা যদি কেউ ইউরোপে থাকেন বা গিয়ে থাকেন, একটা জিনিস খেয়াল করবেন, যুদ্ধের আগে সেই 2019-20 সালে ইউরোপের যা মানে জিনিসপত্রের দাম ছিল তার থেকে এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, ইনফ্লেশন অনেক বেড়ে গেছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কারণ আগে ইউরোপ রাশিয়া থেকে গ্যাস এবং অয়েল কিনতো যেটা ছিল অনেক সস্তা, কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার পরে ইউরোপ রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে আমেরিকা থেকে অয়েল অ্যান্ড গ্যাস কিনছে, যেটা হয়ে গেছে তাদের জন্য এক্সপেন্সিভ। এই যে এক্সপেন্সিভ জিনিস হয়েছে যার জন্য ইউরোপের প্রচুর ফ্যাক্টরি কিন্তু ক্লোজ হয়েছে, কিছু কিছু ফ্যাক্টরি ইন্ডিয়াতে এবং অনেক কিছু ফ্যাক্টরি চায়না এবং সাউথ ইস্ট এশিয়াতে শিফট হয়েছে। তো এত ফাইন্যান্সিয়াল লস হওয়া সত্ত্বেও এবং ইনফ্লেশন হওয়া সত্ত্বেও, ইউরোপের অবস্থা এত খারাপ হওয়া সত্ত্বেও ইউরোপ চাইছে না কমপ্লিট লস অফ ইউক্রেন। তাই ইউরোপ ডেসপারেটলি ফাইন্যান্সিয়াল ব্যাকিং করে যাচ্ছে ইউক্রেনকে। ইউরোপ বলছে যে যদি আমেরিকা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাও করে থাকে, ইউরোপ তাদের এমার্জেন্সি ফান্ড থেকে বা রাশিয়ার যে টাকা ইউরোপে ব্লক হয়ে রয়েছে সেই টাকাও ইউজ করে তারা ইউক্রেনকে ডিফেন্ড করে যাবে যাতে ইউক্রেনের কমপ্লিট কোল্যাপস না হয়ে যায়। তো তাই ইউরোপ যখন পিস ডিল করতে যাচ্ছে রাশিয়ার সঙ্গে, তখন ইউরোপও কিছু কন্ডিশন রাখছে। ইউরোপ বলছে আমরাও চাই যুদ্ধ বন্ধ হতে, বাট আমরা চাইছি ইউক্রেনের সিকিউরিটি। ইউরোপ চাইছে ইউক্রেনের সেনাবাহিনী যেন ইউক্রেনে থাকুক এবং এখানেই ক্রিয়েট হয়েছে একটা ডেডলক সিনারিও। ফাইনালি জানবো ইন্ডিয়ানসের এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটের কি কি ইম্প্যাক্ট যুদ্ধ কন্টিনিউ হলে আর যুদ্ধ বন্ধ হলে। তো যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, পিস ডিল যদি সাইন হয়ে যায় 2026-এ, যেমনটা আমরা আগেও বলেছিলাম, সেটা ইন্ডিয়ার জন্য কিন্তু অনেক বড় নিউজ এবং সেটা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা বড় বুস্টার। এখনো অবধি শেয়ার মার্কেট কিন্তু সেইটা ফ্যাক্টর করছে না, কারণ যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে ইনস্ট্যান্টলি ইন্ডিয়া অ্যান্ড ইউএস কিন্তু ট্রেড ডিল সাইন হয়ে যাবে। ইন্ডিয়া ইউএস এর সঙ্গে অনেক ফ্রিলি ট্রেড করতে পারবে, ইউএস তখন চায়নাকে কাউন্টার করবে, ইউএস তখন ফ্রিলি চায়নার উপর অনেক ট্যারিফ লাগাবে, সেম চায়না থেকে অনেক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অল চায়না থেকে বিজনেস কিন্তু ইন্ডিয়াতে শিফট করবে। তো এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া এবং ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল সাইন হওয়া, এটা কিন্তু শেয়ার মার্কেটের জন্য অনেক বড় পজিটিভ ক্যাটালিস্ট হবে এবং এটা যদি 2026-এ নাও হয়, এক্সপেক্টেড 2027-এ, মানে 1 বছর থেকে 2 বছরের মধ্যে এটা কিন্তু একদিন না একদিন হবেই। এবং এই কারণে আমরা বারবার বলে থাকি কারেন্ট মার্কেটে যখনই কারেকশন আসবে, যখনই ডিপস আসবে, তখন সেটা গোল্ডেন বাইং অপরচুনিটি। কারণ ওভার এ লং পিরিয়ড, 1 বছর 2 বছর 3 বছরের কারো যদি ইনভেস্টমেন্ট হরাইজন থাকে, তো তাহলে ইন্ডিয়া বেনিফিটেড হতে বাধ্য। কারণ এই যুদ্ধের ফলে ইউরোপ অলরেডি উইক হয়ে গেছে, আমেরিকা প্রচুর টাকা অলরেডি স্পেন্ড করে ফেলেছে। তো ইন্ডিয়া হলো এখন একমাত্র মেজর ইকোনমি যারা কিন্তু সব থেকে হাই স্পিডে গ্রো করে চলেছে। তো ইন্ডিয়ার বেনিফিট হতে মাস্ট। নেক্সট সিচুয়েশন, যে যদি ধরুন যুদ্ধটা 2026 সালেও পুরোটা কন্টিনিউ হলো, তো যদি এই 2026 অব্দি যুদ্ধ কন্টিনিউ হয়, ইন্ডিয়ার একটাই বেনিফিট, সেটা হলো যুদ্ধ যতদিন চলবে ইন্ডিয়া রাশিয়ার থেকে সস্তায় তেল পাচ্ছে। এবার আপনি বলবেন সস্তায় তেলে ইন্ডিয়ানদের কি বেনিফিট হচ্ছে? প্রচুর বেনিফিট হচ্ছে। কেমন? সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এই তেল আমরা যেটা বিক্রি করছি পেট্রোল ডিজেল, এর পেছনে কিন্তু সাবসিডিতে প্রচুর টাকা খরচ হয়। তো যখনই ইন্ডিয়া রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতে পারছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের এই তেলের পেছনে খরচাটা অনেক কমে যাচ্ছে, ইম্পোর্ট বিল অনেক কমে যাচ্ছে। তো যেই টাকাটা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেভ করছে, সেই টাকাটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে, এই সেমিকন্ডাক্টর, সোলার, এই সমস্ত প্রজেক্টে ইনভেস্ট করতে পারছে, যে যার জন্য ঘুরে ফিরে আবার সেই সমস্ত কোম্পানি বা শেয়ার মার্কেট বেনিফিটেড হচ্ছে। তো এই একমাত্র অয়েল বেনিফিট ছাড়া ইন্ডিয়ার কিন্তু আর কোনো বেনিফিট নেই। উল্টে যে যদি এই যুদ্ধ যদি 2026-27 মানে আরো 2-3 বছর কন্টিনিউ হয়, তাহলে ইন্ডিয়ার একটা সব থেকে বড় ডিফেন্স রিলেটেড প্রবলেম এইটা হবে যে রাশিয়া অ্যান্ড চায়না কিন্তু আরো ক্লোজ হয়ে যাবে। এতদিন ধরে সেই স্বাধীনতার পর থেকে
থেকে ইন্ডিয়া রাশিয়া খুব ক্লোজ টাই, ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর ডিফেন্স আইটেম কেনে। তো যত যুদ্ধ লম্বা কন্টিনিউ হবে রাশিয়া ততটাই চায়নার ওপর ডিপেন্ডেন্ট হবে, কারণ রাশিয়া যুদ্ধ কন্টিনিউ করতে পারে একমাত্র চায়নাকে অয়েল বিক্রি করে। তো রাশিয়া যদি চায়নার ওপর হিউজ ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন চায়নার যদি আপার হ্যান্ড চলে যায় তো চায়না কিন্তু আবার ইনডিরেক্ট ইন্ডিয়ার ওপর প্রেশার ক্রিয়েট করতে পারে, বা চায়না রাশিয়ার থ্রুতে কিন্তু ইন্ডিয়ার ওপর ডিফেন্স রিলেটেড বা সিকিউরিটি প্রেশার ক্রিয়েট করতে পারে। তো যুদ্ধ যদি আরো 2-3 বছর ধরে কন্টিনিউ হয়, ইন্ডিয়ার কিন্তু এইটা একটা অনেক বড় লস হতে পারে। আর অবভিয়াসলি ইন্ডিয়ার এই লসে বেনিফিট কিন্তু হবে চায়নার। তো তার মানে যে যদি আরো 2-3 বছর বা 4 বছর ধরে যদি যুদ্ধ চলে, একটা জিনিস খুব ক্লিয়ার হবে, ইউএস এর সাথে সাথে চায়না কিন্তু সুপার পাওয়ার হিসাবে আরো অনেক উপরে উঠে যাবে। তখন ইউএস আর চায়না অনেকটা অলমোস্ট সমান সমান হয়ে যাবে, যেটা ইউএস সব থেকে বেশি ভয় পাচ্ছে এবং যার জন্য ইউএস চাইছে চায়নাকে আটকাতে, এবং যার জন্য ইউএস এখন মরিয়ার যুদ্ধটা যেন তেন প্রকারণে বন্ধ করতে। তো আমাদের অ্যানালিসিস এইটাই বলছে যে উইদিন দ্য নেক্সট 1 ইয়ার 2026-এই হয়তো কোনো রকম একটা হয়তো কমপ্লিট যদি বন্ধ নাও হয়, সামহাট একটা মিডল গ্রাউন্ড এরকম কিছু একটা তৈরি হবে, এরকম একটা সামহাট মানে টেম্পোরারি হলো পিস ডিল সাইন হবে, যেটা কিন্তু ইউএস অ্যান্ড ইন্ডিয়া যেটা ট্রেড ডিল পেন্ডিং সেই রাস্তাকে ওপেন করে দেবে, এবং যার জন্য ইন্ডিয়ান মার্কেট আরো বেনিফিটেড হবে। আপনারা জানান আপনাদের মতামত, যে কি মনে হচ্ছে যে যুদ্ধটা আরো কতদিন কন্টিনিউ হবে, কে বেনিফিটেড কে বেনিফিট হবে না, যুদ্ধ শেষ হয়ে গেলে কোন দেশ সব থেকে বেশি স্ট্রং হিসাবে এমার্জ হবে, কোন দেশ হবে না, সমস্ত কিছু আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। আর ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে আমরা এই চ্যানেলে আরো ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়ার মোটিভেশন পাই। এবং আমাদের ভিডিও আপনার টাইম লাইনে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা প্রেস করুন। এই নোটিফিকেশন বাটন প্রেস করা আপনাদের জন্য ফ্রি অফ কস্ট, কিন্তু এই কাজ আমাদেরকে মোটিভেট করে আরো রেগুলার আরো ফ্রিকোয়েন্ট ভিডিও আনার জন্য। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।